আজ রবিবার সল্টলেকের প্রসাদোপম বাড়িটার দোতলার দক্ষিণমুখী বারান্দায় বসে আছেন প্রবীণ অমরেশ রায়চৌধুরী, প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার। ভেতরের ড্রয়িং রুম থেকে সাবেক আমলের পেল্লায় দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে ঘোষণা করছে সময় এখন সকাল 9টা। ইতিমধ্যে চা খাওয়া শেষ করে রায়চৌধুরীবাবু চোখ রেখেছেন জনৈক এক বহুল প্রচলিত দৈনিক সংবাদপত্রের পাতায়, কিন্তু ওনার মনটা পড়ে আছে 7 সমুদ্র 13 নদীর পাড়ে। আর ওনার গিন্নি অঞ্জলি দেবী তো উৎকণ্ঠায় ঘর বাহির করছেন। আর হবে নাই বা কেন? অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ করার পরে ওনাদের একমাত্র পুত্র তিতাস সুদূর টরন্টো শহরে ভালো চাকরি পেয়েছে। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার কাছেই রায়চৌধুরী দম্পতির মুখ উজ্জ্বল হয়েছে তিতাসের জন্য। কিন্তু ওনাদের অন্তরে কোথাও গিয়ে যেন একটা কাঁটা খচখচ করে বেঁধে আজকাল। বিদেশে চাকরি করা নিয়ে তিতাসের বাবা অমরেশবাবুর একটু আপত্তি ছিল। এদেশে যে ভালো চাকরির সুযোগ একেবারে নেই এমনটা তো নয়। উনি নিজেও তো এই দেশে থেকেছেন, কাজকর্ম করেছেন, বিয়ে থা করে সংসার করেছেন। কিন্তু তিতাস বাবার মুখের ওপর স্পষ্ট করে বলেছিল, শোনো বাবা, এই পোড়া দেশে উন্নতির ভবিষ্যৎ নেই। তুমিও চাইলে বিদেশে যেতে পারতে, কিন্তু যাওনি। কিন্তু আমি সুযোগ পেয়েও সেটা হেলায় হারাতে পারবো না। প্লিজ কিছু মনে করো না। অঞ্জলি দেবী মানে তিতাসের মা তখন অমরেশবাবুকে বলেছিল, বাদ দাও, মনের মতো করে ভবিষ্যৎ গুছিয়ে নেবার এটাই তো সময়। আমাদের ছেলেও দেশে গিয়ে সেটাই করুক, মাঝে মধ্যে আমাদের সাথে এসে দেখা করে যাবে। কী রে তিতাস, আসবি তো? মায়ের কথায় মাথা নেড়ে সেদিন হ্যাঁ বলেছিল তিতাস। অগত্যা ছেলে আর গিন্নির জোড়াজুড়িতে মত দিতে হয়েছিল অমরেশবাবুকে। রওনা দেবার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে তিতাস বলে গিয়েছিল, ও দেশে পৌঁছে রোজ ফোন করব তোমাদের, চিন্তা করো না, নিজেদের খেয়াল রেখো। কথাগুলো শেষ করে ট্রলিটা ঠেলতে ঠেলতে ওর শরীরটা অদৃশ্য হয়েছিল কাঁচের আড়ালে। প্রথম প্রথম ওখানে পৌঁছে বেশ কয়েকদিন ফোন করেছিল তিতাস, কিন্তু আস্তে আস্তে কমতে কমতে এখন সেটা সপ্তাহে একদিনে এসে ঠেকেছে। মুখ ফুটে একমাত্র ছেলেকে বেশি কিছু বলতেও পারেন না রায়চৌধুরী দম্পতি। এনআরআই পুত্রের সাথে বিনি সুতোর মালার মতো সম্পর্কটাও যদি ছিঁড়ে যায় সেই ভয়ে চুপচাপ থাকেন। সপ্তাহের এই একদিন তিতাসের ফোনের অপেক্ষায় থাকেন ওনারা। আত্মজোর একটা ফোন যে মা, বাবার মনে কতটা প্রশান্তি এনে দিতে পারে তা শুধু অমরেশ আর অঞ্জলি দেবীর মতো অসংখ্য মা বাবারা জানেন। রাত প্রায় 8:30 বাজতে চলল। রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করতে ব্যস্ত মাসখানেকের সদ্য বিবাহিতা মন্দিরা। যদিও ওর সংসারে বয়স্ক অসুস্থ শ্বশুরমশাই ছাড়া আর কেউ নেই। নব্যেন্দুর সাথে মন্দিরার প্রেমটা প্রায় বছর 5-এর, সেই কলেজে পড়ার সময় থেকে। তারপর নব্যেন্দু চাকরি পেল ভারতীয় সেনা দলে। সিয়াচেন সীমান্তে ওর পোস্টিং। 1 মাস আগে দিন 7 ছুটি নিয়ে এসে তড়িঘড়ি করে নব্যেন্দু বিয়েটা সেরে রেখে গেল বাবার শরীর খারাপ বলে। মধুচন্দ্রিমাও হয়নি ওদের। নব্যেন্দুর বাবার খুব শখ ছিল জীবিত অবস্থায় একমাত্র ছেলের বউয়ের মুখ দেখার।
সেই ইচ্ছে পূরণ হয়েছে। আলুর তরকারি রান্না শেষ করে আটা মাখতে বসে মন্দিরা, কিন্তু ওর মনটা পড়ে আছে বরফে ঢাকা দুর্গম সিয়াচেনের সেনা ছাউনিতে। হাতে মেহেন্দির দাগটুকুও ওঠেনি মন্দিরার। তার আগেই কাজের তাগিদে ভালোবাসার মানুষটাকে ছেড়ে এত দূরে থাকতে হচ্ছে ওকে। নবেন্দু অবশ্য মন্দিরাকে চিন্তা করতে বারণ করে। ফোন করলেই বলে, মনে রেখো মনি, মন্দিরাকে এই নামেই ডাকে নবেন্দু। দেশমাতৃকার সম্মান রক্ষা করি আমরা। এখন আমার স্ত্রী হয়েছ তুমি, তাই ভয়কে জয় করতে শেখো আস্তে আস্তে। কিন্তু এই কথার মেয়ে মানুষের মন কি বাঁধ মানে? প্রত্যেক দিন মন্দিরা অপেক্ষা করে কখন নবেন্দু কাজের শেষে ফোন করবে, ওর গলাটুকু শুনবে ও। মনের মানুষের গলাটা শুনে অনেক ভরসা পায় ও। এটাই যে মন্দিরাকে প্রতিদিন বেঁচে থাকার রসদ যোগায়। এই শুনছো, তোমার ফোনে নেটওয়ার্ক আছে কিনা একটু দেখো তো প্লিজ। যদি থাকে তাহলে একবার বাবার ফোনে কল করো, রিং হলে ধরে আমাকে দাও। আজ দুপুরেও আমি বহুবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ফোনে নেটওয়ার্ক ছিল না। রাত 10টা বেজে গেল, কিন্তু একবারের মতো মানুষটাকে ফোনে ধরা গেল না। সারাদিন একবারও কথা হয়নি আজ বাবার সঙ্গে। ছেলে টিনটিনের মুখের ভাতের গ্রাস ঢোকাতে ঢোকাতে রিমঝিমের কণ্ঠে একরাশ উৎকণ্ঠা ঝরে পড়ে ওর বাবার জন্য। কাটা কাটা গলায় রিমঝিমের স্বামী রাজশ্রীর উত্তর আসে, আহ অসহ্য, জ্বালিয়ে দিচ্ছ দেখছি তুমি আমাকে। একদিন তোমার বাবাকে ফোন না করলে কি মহাভারতটা অশুদ্ধ হবে শুনি? পূর্ণিমার রাতে বাংড়িপোষি ঘুরতে নিয়ে এসেছি জঙ্গলের সেই স্বাদটা উপভোগ করো। কতদিন পর আমার নার্সিংহোমের হেটিক শিডিউলটা ছেড়ে বেরোলাম তোমাদের নিয়ে। কিছু টাটকা এনার্জি নিয়ে শহরে চেনা রুটিনে ফিরবো বলে। খামোখা তোমার ওই বুড়ো বাপের জন্য সেসব নষ্ট করো না। প্যান প্যান বন্ধ করো, নিজেকে একটু পাল্টাও এবার। বাবার কথা না ভেবে আমার কথা ভাবো। সারাদিন মুখে রক্ত তুলে খাটি, সেসব তো তোমার আর ছেলের জন্যই। রাজশ্রীর কথাগুলো চাবুকের মতো বেঁধে রিমঝিমের বুকে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না ও। 4 পেগ হুইস্কি টেনে রাজশ্রীর এখন নেশা চড়ে গেছে। ওকে এখন কিছু বলা মানে সিন ক্রিয়েট করা। আর রিমঝিম সত্যিই চায় না ওদের 4 বছরের ছেলে টিনটিন ছোট্টবেলা থেকে মা বাবার ঝগড়া দেখে বড় হোক। এমনটা হলে ওর শিশু মনে বাজে প্রভাব পড়তে পারে। টিনটিনকে খাইয়ে দিয়ে চুপচাপ বারান্দায় এসে দাঁড়ায় রিমঝিম। বাংড়িপোষির জঙ্গল আজ চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। শুধু ওর মনে আমানিশার অন্ধকার। এক ছুটে মন পাড়ি দেয় জগদ্দলের নিজের বাড়িটায়। কলকাতা শহরের নামজাদা ডাক্তার রাজশ্রী চট্টোপাধ্যায়ের সাথে রিমঝিমের বিয়ে ঠিক করেছিলেন ওর বাবা এক পরিচিতর মাধ্যমে। রিমঝিমের মাস্টার্স কমপ্লিট হবার ঠিক পরপরই। মাকে অনেক ছোটবেলায় হারিয়েছিল রিমঝিম। সেই থেকে মেয়ের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে এসেছিলেন বাবা নরেনবাবু। রিমঝিম চায়নি সাত তাড়াতাড়ি বিয়ে করতে, বাবাকে একা ফেলে পরের ঘর করতে যেতে। বিয়ে ঠিক হতে বাবা ওকে ভরসা দিয়ে বলেছিল, চিন্তা কি পাগলি মা আমার, টেলিফোন তো রইল, আমাকে রোজ ফোন করবি তুই, আর আমিও করব তোকে। বাপ বেটিতে মিলে গল্প করব। শ্বশুর বাড়িতে আসার প্রথম প্রথম বেশ কিছুক্ষণ করে কথা হতো বাবার সাথে।
কিন্তু আস্তে আস্তে নানা কাজের চাপে সেই ফোনের সংখ্যা সারাদিনে একবার বা দুবারে এসে ঠেকেছে। ইচ্ছে থাকলেও সময় কোথায়? বাবার থেকেও কি দূরে সরে যাচ্ছে ক্রমশ? বাতাসে বাংড়িপোষির জঙ্গলে পাতা ঝরার এক অদ্ভুত আওয়াজ হচ্ছে। বেতের চেয়ারে টেনে একটু বসে রিমঝিম। ওর কাজল কালো চোখের কোণটা অজান্তেই ভিজে ওঠে বাবার জন্য। মানুষটা সারা জীবন শুধু দিয়েই গেল। আজ তাকে একটা ফোন করার কথা বললেও স্বামীর কাছ থেকে কত কথা শুনতে হচ্ছে। আচ্ছা, স্বামীর অনুগমন করাই কি আজও যে কোনো স্ত্রীর একমাত্র কর্তব্য? উত্তরটা মনে মনে জানা হলেও সেটা বাস্তবে ভীষণ অচেনা। একটা অজানা রাত জাগা পাখি কর্কশ সুরে ডাকতে ডাকতে উড়ে যায় বন বাংলোর ওপর দিয়ে। কিছু কি বলে যায় পাখিটা? অজানা আশঙ্কায় বারবার বুক কেঁপে ওঠে রিমঝিমের। এদিকে তখন জগদ্দলের বাড়িতে লম্বা টানা বারান্দায় ইজি চেয়ারে গা এলিয়ে বসে আছেন নরেনবাবু মেয়ের ফোনের অপেক্ষায়। বার দুই চেষ্টা করলেও রিমঝিমকে পাননি উনি। দুই প্রান্তে ভিন্নভাবে বাবা আর মেয়ে দুজনেরই রাত কাটে একটা টেলিফোনের অন্তহীন প্রতীক্ষায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে ভালো লেগে থাকলে, মন ছুঁয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।